দেখছেন টিভি 9 বাংলা, আপনাদের সঙ্গে আমি মধুকল্পিতা। এই মুহূর্তে যে খবর আমাদের নজর রাখতে হবে, স্বাস্থ্য চলচ্চিত্রের মতো তৃণমূল জামানায় সাহিত্যেও থ্রেড কালচার। টিভি 9 বাংলায় বিস্ফোরক দাবি কবি জয় গোস্বামী। যতদিন যাবে তত বোঝা যাবে শুধু স্বাস্থ্য চলচ্চিত্র নয়, সাহিত্যেও চলতো হুমকি প্রথার প্রচলন ছিল। প্রতিবাদ করে আমার আয়ুক্ষয় করতে পারবে না, অল্প বয়সীদেরও বাঁচাতে পারবো না। ক্ষমতা বদলের পর দাবি মমতা ঘনিষ্ঠ বলে পরিচিত জয় গোস্বামী। ৩ বছর আগে আমি সম্পূর্ণ মুদ্রণ জগৎ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছি। সবাই জানে। আমি প্রত্যাহার করে নিয়েছি। কেন আমাকে প্রত্যাহার করতে হলো, এটা কেউ কেউ তলিয়ে দেখেছেন? কেন করতে হলো সেটা তো আমি একদিনে বলবো না। আমার এই যে ঘটনাক্রম যাবে, এগোবে, আর একটু একটু করে বোঝা যাবে যে কেন আমি সরে এসেছিলাম অতদিন আগেই। তার মানে কি কোনো রাজনৈতিক চাপ ছিল এতদিন? চাপ কি চাপ নয় তা নয়, কিন্তু একটা জিনিস আমি এটা স্পষ্ট করে বলতে চাই, সব কথা বলার একটা সময় আছে। শুনুন, টাইমিংটা খুব ইম্পর্ট্যান্ট। আমি ক্রিকেট খেলাটা খুব ইম্পর্ট্যান্ট বলে মনে করি। ব্যাটার তিনি কি করে বলটা টাইমিং করছেন, কোন বলটা ছেড়ে দিচ্ছেন, কোন বলটা কানেক্ট করছেন, তার টাইমিংটা খুব ইম্পর্ট্যান্ট। ক্লাসিক্যাল মিউজিকে যে তাল, রাগের সঙ্গে যে তালের সম্পর্ক, সেটা হচ্ছে সময়ের ব্যাপার। সময়টাকে কাটা হচ্ছে নানাভাবে। যত দিন যাবে তত বোঝা যাবে যে আমি কেন আজ নিজেকে সরিয়ে নিয়েছিলাম শুধু নিজেকে দোষ দিয়ে। আমার কবিতা লেখা হয়নি, আমি কবিতা লিখতে পারিনি, তাই আমি কবিতা লেখা শেখার চেষ্টা করব বলে আমি মুদ্রণ জগৎ থেকে সরে যাচ্ছি। আরও যত দিন যাবে তত বোঝা যাবে। এবং স্বাস্থ্যক্ষেত্রে, চলচ্চিত্রের ক্ষেত্রে হুমকি প্রথা, হুমকি সংস্কৃতির প্রমাণ পাওয়া গিয়েছিল। একদিন এটাও প্রমাণ পাওয়া যাবে যে সাহিত্যক্ষেত্রেও হুমকি প্রথার প্রচলন ছিল। এটা একদিন খুব বড় একটা কথা বললেন, নতুন দিক। হুমকি প্রথার প্রচলন ছিল, আমি তা আটকাতে, তার প্রতিবাদ করতে আমার আয়ুক্ষয় করতে পারবো না এবং অল্প বয়সীদের বাঁচাতে পারবো না। গতকাল জয় গোস্বামীর সঙ্গে যে যেটা করা হয়েছে ওই অনুষ্ঠানে, সেটা একেবারেই সমর্থনযোগ্য নয়, খুবই নিন্দনীয় ঘটনা। কিন্তু একটু বোধহয় আমার মনে হয় যে জয়দার যারা প্রিয় পাঠক, তাদের অভিমানের জায়গাটাকেও বোঝা দরকার। অভিমানের জায়গা থাকে, যেটা উড়িয়ে দেওয়া যায় না। সেটা ভালোবাসা থেকে, সেটা ভক্তি থেকে আসে। বা সেটার প্রকাশ যদি কখনো এই ধরনের বিরূপ প্রকাশ হয়ে গিয়ে থাকে, তাহলে কিছু বলবার নেই, কারণ ওই যে বললাম, সেটা ভালোবাসা থেকে আসে। এবং জয়দা তো সেই ভালোবাসা পাবার যোগ্য ব্যক্তি। জয় গোস্বামীকে কালকে যেভাবে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, চোর, চটি চাটা, এইসব বলা হয়েছে শুনলাম, আমি তার তীব্র নিন্দে করছি। কেননা তিনি আমন্ত্রিত ছিলেন, আমন্ত্রিত অতিথিকে এটা বলা যায় না। তাসলিমা বলছিলেন বিরুদ্ধ মতকে জায়গা দেওয়ার কথা, তো কোথায় জায়গা দেওয়া হলো? আমি গত 1 বছর আগে ধারাবাহিকভাবে পোস্ট করছিলাম এবং আমরা অনেকজন মিলে তখন মাননীয় মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রীকে একটা চিঠিও দিয়েছিলাম যে অর্থের বিনিময়ে সুযোগ দেওয়া হচ্ছে এবং ভয় দেখানো হচ্ছে। তৃণমূলের জমানায় কোথায় থ্রেড কালচার ছিল না? এর আগে পর্যন্ত সাহিত্য সংস্কৃতির জগতে আমরা দীর্ঘদিন ধরে 1990 সাল থেকে আমি লেখালেখির জগতের সঙ্গে যুক্ত আছি, এটা কখনো দেখিনি। একটা মাফিয়া রাজ, একটা গুন্ডা রাজ এবং তাদের প্রতি মুহূর্তে ভয় দেখানো। এই ভয় দেখানোর উপরেই আসলে তৃণমূলের যে সাহিত্য সংস্কৃতি, সেই সাহিত্য সংস্কৃতিটা দাঁড়িয়েছিল। স্বাস্থ্য চলচ্চিত্রের মতো তৃণমূল জামানায় সাহিত্য থ্রেড কালচার। টিভি 9 বাংলায় বিস্ফোরক দাবি কবি জয় গোস্বামীর। যত দিন যাবে তত বোঝা যাবে শুধু স্বাস্থ্য চলচ্চিত্র নয়, সাহিত্যেও চলতো হুমকি প্রথার প্রচলন। প্রতিবাদ করে আমার আয়ুক্ষয় করতে পারবে না, অল্প বয়সীদেরও বাঁচাতে পারবো না। ক্ষমতা বদলের পর দাবি মমতা ঘনিষ্ঠ বলে পরিচিত জয় গোস্বামী। স্বাধীনতা আন্দোলনের শিক্ষা যে কথা আমাকে বলতে শিখিয়েছিল, এটা হচ্ছে অন্যায় যেখানে দেখবে তার প্রতিবাদ করা উচিত। আসলে কি কালকে এটা দেখলাম যে ভিন্ন মত, নানান মতের প্রকাশকে আমাদেরকে গ্রহণ করা উচিত। যদি আপনারা দেখেন, স্বাধীনতা আন্দোলনে সেখানে গান্ধীজির মত ছিল, নেতাজির বিরোধ ছিল, ঋষি অরবিন্দের বিরোধ ছিল, বাংলার বহু বিপ্লবীদের বিরোধ ছিল। স্বাধীনতা আন্দোলনকে ভারতকে গড়ে তোলার ক্ষেত্রে তাহলে বিরুদ্ধ মতেরও স্থান হওয়া উচিত। বিচার বিশ্লেষণ করাই বাংলার পথের, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ।
তাহলে এইটাকেও প্যারালালি গ্রহণ করা উচিত বলে আমার মনে হয়। যতদিন বাঁচবো ততদিন মমতা যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। এসআইআর এর প্রতিবাদে 7ই মার্চ ধর্মতলায় তৃণমূলের ধর্ণামঞ্চ থেকে এমনটাই বলেছিলেন জয় গোস্বামী। আমার তো 72 বছর বয়স হয়ে গেল, আর এখন আমি আমার চলশক্তি ইত্যাদি ওইগুলো অনেক অসুবিধা হয়ে গেছে। তবু আমি যতদিন বাঁচব মমতা যেখানে থাকবেন আমি সেখানে থাকবো। আপনারা শুনলেন কি বললেন জয় গোস্বামী। তিনি বলছেন যতদিন বাঁচবেন ততদিন মমতা যেখানে থাকবে সেখানেই থাকবেন। এসআইআর এর প্রতিবাদে 7ই মার্চ ধর্মতলায় যে তৃণমূলের ধর্ণামঞ্চ আপনাদের মনে থাকবে, সেই ধর্ণামঞ্চ থেকে এমনটাই বলেছিলেন জয় গোস্বামী। কিন্তু এই জয় গোস্বামীর গলাতে এবারে শোনা যাচ্ছে অন্য সুর। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বলেছিলেন যে যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন ততদিন তার পাশেই থাকবেন কবি জয় গোস্বামী। আর সেই জয় গোস্বামী কিনা এবারে বলছেন যে স্বাস্থ্য চলচ্চিত্রের মতো তৃণমূল জামানায় সাহিত্যেও নাকি থ্রেড কালচার। TV9 বাংলায় ঠিক কি বিস্ফোরক দাবি করেছেন তিনি, একবার শোনাই। আমার তো 72 বছর বয়স হয়ে গেল, আর এখন আমি আমার চলশক্তি ইত্যাদি ওইগুলো অনেক অসুবিধা হয়ে গেছে। তবু আমি যতদিন বাঁচব মমতা যেখানে থাকবেন আমি সেখানে থাকবো। 3 বছর আগে আমি সম্পূর্ণ মুদ্রণ জগৎ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছি। সবাই জানে। আমি প্রত্যাহার করে নিয়েছি। কেন আমাকে প্রত্যাহার করতে হলো এটা কেউ তলিয়ে দেখেছেন? কেন করতে হলো? সে তো আমি একদিনে বলবো না। আমার এই যে ঘটনাক্রম যাবে, এগোবে, আর একটু একটু করে বোঝা যাবে যে কেন আমি সরে এসেছিলাম অতদিন আগেই। তার মানে কি কোনো রাজনৈতিক চাপ ছিল এতদিন? চাপ কি চাপ নয় তা নয়, কিন্তু একটা জিনিস আমি এটা স্পষ্ট করে বলতে চাই, সব কথা বলার একটা সময় আছে। শুনুন, টাইমিংটা খুব ইম্পর্ট্যান্ট। আমি ক্রিকেট খেলাটা খুব ইম্পর্ট্যান্ট বলে মনে করি। ব্যাটার তিনি কি করে বলটা টাইমিং করছেন, কোন বলটা ছেড়ে দিচ্ছেন, কোন বলটা কানেক্ট করছেন, তার টাইমিংটা খুব ইম্পর্ট্যান্ট। ক্লাসিক্যাল মিউজিকে যে তাল, রাগের সঙ্গে যে তালের সম্পর্ক, সেটা হচ্ছে সময়ের ব্যাপার। সময়টাকে কাটা হচ্ছে নানাভাবে। যত দিন যাবে তত বোঝা যাবে যে আমি কেন নিজেকে সরিয়ে নিয়েছিলাম শুধু নিজেকে দোষ দিয়ে। আমার কবিতা লেখা হয়নি, আমি কবিতা লিখতে পারিনি, তাই আমি কবিতা লেখা শেখার চেষ্টা করব বলে আমি মুদ্রণ জগৎ থেকে সরে যাচ্ছি। আরও যত দিন যাবে তত বোঝা যাবে। এবং স্বাস্থ্যক্ষেত্রে, চলচ্চিত্রের ক্ষেত্রে হুমকি প্রথা, হুমকি সংস্কৃতির প্রমাণ পাওয়া গিয়েছিল। একদিন এটাও প্রমাণ পাওয়া যাবে যে সাহিত্য ক্ষেত্রেও হুমকি প্রথার প্রচলন ছিল। এটা একদিন খুব বড় একটা কথা বললেন, নতুন দিক। হুমকি প্রথার প্রচলন ছিল। আমি তা আটকাতে, তার প্রতিবাদ করতে আমার আয়ুক্ষয় করতে পারবো না এবং অল্প বয়সীদের বাঁচাতে পারবো না। যারা এই ধরনের সাহিত্যিক, কবি, ক্রিয়েটিভ জগৎ থেকে, তাদেরকে আমরা ধরি যে তারা যেটা অন্যায় তার প্রতিবাদ করবেন। কিন্তু আমরা খুব ডিসহার্টেন্ড হয়েছি যে 15 বছর জয় গোস্বামী যেভাবে চুপ করেছিলেন, এত অন্যায় হয়েছে, মহিলা বলুন পুরুষ বলুন, আর সেখানে জয় গোস্বামী কোনো প্রতিবাদ করেননি। এবং প্রবাবলি সেই জন্যেই গতকাল যখন তসলিমা নাসরিন তাকে মঞ্চে ডেকেছেন, বাংলার মানুষ কিন্তু তার প্রতিবাদ করেছে। আপনারা শুনলেন জয় গোস্বামী তিনি কি বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। কিন্তু এই জয় গোস্বামী গত 7ই মার্চ যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা ধর্নার কর্মসূচি নেওয়া হয়েছিল ধর্মতলা থেকে, সেই ধর্মতলা ধর্না মঞ্চে দাঁড়িয়ে জয় গোস্বামী তিনি বলেছিলেন যতদিন তিনি বাঁচবেন ততদিন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন। আর এই জয় গোস্বামী আজ TV9 বাংলায় বিস্ফোরক দাবি তিনি করেছেন। থ্রেড কালচার যে ছিল সেই বিষয়টি তিনি বলছেন। আর এই জয় গোস্বামী গতকালকে আপনাদের মনে থাকবে রবীন্দ্র সদন, সেই রবীন্দ্র সদনের অনুষ্ঠানে জয় গোস্বামীকে মঞ্চে ডাকায় একেবারে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। মুখ খুললেন সে বিষয় নিয়ে এবারে তসলিমা নাসরিন। লেখিকা
লেখিকা ডাকলেও দর্শক আসন থেকে তীব্র বিরোধিতার জেরে গতকালই মঞ্চে উঠতে পারেননি কবি। জয় গোস্বামীকে অপমান করা হয়েছে। সবার বাক স্বাধীনতা থাকা দরকার। শুধু জয় গোস্বামী নয়, আমাকেও অপমান করা হয়েছে। বাংলা একাডেমির সাংবাদিক বৈঠকে মন্তব্য তসলিমা নাসরিনের। নমস্কার। আমি দেখতে পাচ্ছি কবি জয় গোস্বামী এখানে আছেন। আপনি যদি একটু মঞ্চে আসুন, কিছু বলুন। আরে আমরা তো জারের শাসনে নেই, এই যে বললাম ভরসা ইন হয়েছে, আমরা তো জারের শাসনে নেই। বিরুদ্ধ মত আমাদের শুনতে হবে। আর দিদি যেখানে বলেছেন, দাঁড়ান, দিদি যেখানে বলেছেন সেখানে কোনো কথা হবে না, বসুন আপনারা। দিদি যখন বলেছেন কোনো কথা হবে না, প্লিজ। জয়কে অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে, কারণ আমি তো জয়কে ডেকেছিলাম। তো আর আমি আমার যে ভাষণ ছিল সেখানে তো আমি বাক স্বাধীনতার কথাই বলেছিলাম। যারা আমার কথা পছন্দ করেছিলেন তাদের মধ্যেই কি তারা ছিলেন যারা জয় গোস্বামীকে মঞ্চে উঠতে দেননি? তাহলে তো দুরকম হয়ে গেল না? একদিকে একজন যখন মত প্রকাশের অধিকারের পক্ষে বলছে তখন তোমরা তাকে সমর্থন করছো, কিন্তু মত প্রকাশের অধিকারের জন্য যখন বাস্তবে তিনি আরেকজন কবিকে ডাকছেন, তুমি তখন তার কথা শুনতে চাইছো না। তাহলে তো আমার তো খারাপ লাগবেই। আমার লেগেছে কলকাতা প্রগতিশীলদের শহর, এখানে সবাই বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারে বিশ্বাস করেন বলেই আমি বিশ্বাস করতে চাই। এটা ঠিক যে যারা এর বিরোধিতা মানে ওনাকে তাড়ানোর পক্ষে ছিল বা তাড়ানোর বিরোধিতা করেনি, এরকম সাহিত্যিকদেরকে কেন সম্মান দেওয়া হবে? তার মঞ্চে তো সম্মান দেওয়ার উচিত নয়। তাই জনতার থেকে স্বাভাবিকভাবে প্রতিবাদ এসেছে। কারণ এই যে সেকুলারিজমের নামে যারা বড় কথা বলতো বাঙালির নামে, তারা এই বাঙালি তসলিমা কি বাঙালি নন? তার পক্ষে কেন দাঁড়ায়নি? আর এই কবি সাহিত্যিকরা তখনও মনও ছিল। স্বাভাবিক আছে, মানুষের রোষ তো আছে, মানুষ সব দেখছে, তার প্রতিবাদ হয়েছে। সেটা খুব খারাপ। যারা চেঁচিয়েছে জয়ের বিরুদ্ধে এরা খারাপ লোক। তসলিমা নাসরিন এসছেন কলকাতায়, ভালো, স্বাগত, উনি থাকুন কলকাতায়।